একটু একটু স্পষ্ট করি। সেটা হচ্ছে যে এই প্রথম কথা হচ্ছে যে জবাব পেশ মানে হচ্ছে যে হারাকা, সেটা প্রথমে আসো, সেটা দ্বিতীয়তে আসো, সেটা শেষে আসো, যে জবাব পেশ মানে হচ্ছে যে হারাকা। আচ্ছা, কিন্তু এই যে প্রথম মানে লাস্ট বর্ণ বাদে বাকি যে বর্ণগুলো আছে সেটার যে হারাকা, সেই হারাকা গুলো চেঞ্জের সাথে সাথে ওয়ার্ডের অর্থ চেঞ্জ হচ্ছে। যেমন জান্না মানে হচ্ছে প্যারাডাইস, যখন জিন্না হচ্ছে তখন সেটা অর্থ হচ্ছে ম্যাডনেস, যখন জুন্না হচ্ছে তখন সেটা হচ্ছে শিল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রথম মানে লাস্ট বর্ণ বাদে বাকি যে বর্ণগুলোর হারাকা আছে, সে হারাকাগুলো এই ওয়ার্ডের অংশ। কারণ ওয়ার্ডের অংশ বিধায় এগুলো চেঞ্জের সাথে সাথে অর্থ চেঞ্জ হচ্ছে। যদি ওয়ার্ডের অংশ না হইতো তাহলে কিন্তু এগুলো চেঞ্জের সাথে সাথে কি অর্থ চেঞ্জ হতো না। তার মানে এই থেকে বোঝা যায় যে এগুলো প্লাস লেটার বাদে বাকি যে হারাকা গুলো আছে এগুলো ওয়ার্ডের অংশ। এটা হচ্ছে প্রথম কথা, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাস্ট বর্ণের যে দম্মা ফাথা বা লাস্ট বর্ণের যে হারাকা আছে, সে হারাকা আমি বলছি এই ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত না, অর্থাৎ এই ওয়ার্ডের অংশ না। কেন? তার কারণ লাস্ট বর্ণের যদি হারাকা আমি যদি চেঞ্জ করি, অর্থাৎ দম্মা যদি চেঞ্জ, দম্মা থেকে আমি ফাথাতে যদি চেঞ্জ করি বা ফাথা থেকে যদি কাসরাতে চেঞ্জ করি, অর্থাৎ এগুলো যদি চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে যেমন আমি যদি জান্না এই প্রথম দুইটা হারাকা আমি ফিক্স রেখে জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে এই যে লাস্ট বর্ণের যে হারাকা চেঞ্জ করতেছি, এই হারাকা চেঞ্জের সাথে 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 কিন্তু এটা অর্থ চেঞ্জ হচ্ছে না, প্যারাডাইস প্যারাডাইস হিসাব থাকতেছে, অর্থ কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এটা থেকেও আমরা বুঝতেছি যে শেষ লাস্ট বর্ণের যে হারাকা গুলা আছে, এই হারাকা গুলা কি এই ওয়ার্ডের অংশ না। কারণ ওয়ার্ডের যদি অংশ হইতো তাহলে কিন্তু এগুলো চেঞ্জের সাথে সাথে কিন্তু ওয়ার্ডের অর্থ চেঞ্জ হতো, তাই কিনা? তার মানে লাস্ট লেটারের যে হারাকা আছে সেটা চেঞ্জের সাথে সাথে যেহেতু ওয়ার্ডের অর্থ চেঞ্জ হচ্ছে না, তাই লাস্ট লেটারের যে হারাকা সেটা এই ওয়ার্ডের অংশ না। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে তাহলে এটার কাজ কি? যেহেতু এটা ওয়ার্ডের অংশ না, তাহলে এই দম্মা হলে কি হবে, ফাথা হলে কি হবে, বা কাসরা হলে কি হবে, বা এটা কখন দম্মা হবে, কখন ফাথা হবে, কখন কাসরা হবে, এরকম একটা প্রশ্ন আসে কিনা। তো সেই প্রশ্নের উত্তর আমি বলছি যে আমরা ছোটবেলা থেকে এরকম স্ট্রাকচার শিখছি, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে এগুলো কিছু পজিশন আছে। প্রথমে সাবজেক্ট আসে, মানে নর্মালি ইন জেনারেল, এক্সেপশন বাদ দিলাম, নর্মালি ইন জেনারেল প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এরকম অ্যাডজেক্টিভ, এরকম বিভিন্ন পজিশন আছে। ঠিক আছে? তো এই যে এই ওয়ার্ড গুলো তো আপনার একটা সেন্টেন্সে তো এই ওয়ার্ড গুলো তো ইউজ করে তো আমরা একটা সেন্টেন্স ফর্ম করব। অর্থাৎ এই ওয়ার্ড গুলো তো একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আসতে পারে, অবজেক্ট হিসেবে আসতে পারে, তারপরে অ্যাডভার্ব হিসেবে আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে। তো এই যে এই পজিশন গুলো চেঞ্জের উপর ডিপেন্ড করে এই লাস্ট বর্ণের এই যে হারাকা, এটা ডিপেন্ড করতেছে। তো পজিশন গুলোই বলে দিবে যে এটা কি দম্মা হবে, লাস্ট লেটারের উপর দম্মা হবে নাকি কাসরা হবে নাকি ফাতহা হবে। অর্থাৎ এই দম্মা কাসরা ফাতহাটা ডিপেন্ড করতেছে এই ওয়ার্ডটা একটা সেন্টেন্সে কোন পজিশনে আসছে সেটার উপর। অর্থাৎ এটা এই ওয়ার্ডের অংশ না, লাস্ট লেটারের যে যে হারাকা, এটা ওই ওয়ার্ডের অংশ না, বরং এটা আসলে ডিটারমাইন করতেছে, বা এটা আসলে ডিটারমাইন করতেছে আসলে, বা এই ওয়ার্ডটা সেন্টেন্সের কোন পজিশনে আসছে আসছে তো সেন্টেন্সের কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে এটার উপরে লাস্ট বর্ণের উপর কি দম্মা হবে নাকি ফাতহা হবে নাকি কাসরা হবে, এটা ডিপেন্ড করতেছে। একটু এটা বোঝা গেল কিনা? বুঝছি। আচ্ছা, এখন যদি আমরা এখন যেহেতু ডিফারেন্সিয়েট করার জন্য লাস্ট লেটারের আগে, লাস্ট লেটার বাদে বাকি যে বর্ণগুলার হারাকা আছে যেটার কারণে ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়, এটাকে আমরা বলতেছি হারাকা। আর লাস্ট লেটারের যে হারাকা সেটাকে আমরা স্পেসিফিকলি বলতেছি এরব। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে সকল হারাকা, সকল
সকল এরাব হারাকা, কিন্তু সকল হারাকা এরাব না। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? সকল আবার বলতো। সকল এরাব হারাকা, এরাব মানে হচ্ছে হারাকা, কারণ আমরা বলতেছি দম্মা ফাতহা কাসরা, এটাকে আমরা বলতেছি হারাকা। সো সকল এরাবই হারাকা, কিন্তু সকল হারাকা এরাব না। কারণ এরাব হইতে হলে এটা ফিক্স একটা শর্ত থাকতে হবে, সেটা হচ্ছে হবে লাস্ট লেটার। যখনই লাস্ট লেটার হবে, যখনই লাস্ট লেটারে দম্মা ফাতহা কাসরা হবে, তখন সেটাকে আমরা বলতেছি এরাব। কিন্তু লাস্ট লেটার না হলে সেটাকে আমরা এরাব বলতে পারতেছি না। এই জন্য আমরা বলতেছি সকল এরাবই হচ্ছে যে হারাকা, কারণ হারাকা হওয়ার জন্য লাস্ট লেটার শর্ত না। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? লাস্ট এরাব হতে হলে কি লাস্ট লেটারটা আমার হারাকা হতে মানে থাকতে হবে? এরাব হওয়া শর্ত হচ্ছে লাস্ট লেটার। আচ্ছা, আর হারাকা লাস্ট লেটার না, এটা প্রথম দিকে আসতে পারে বা মাঝখানে। হারাকা প্রথমে আসতে পারে। আচ্ছা, আমি এত জটিলতে যাই না, ঠিক আছে, আমরা একটু সিম্পল করি। সেটা হচ্ছে যে হারাকা, তো আমরা বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ। হারাকা চেঞ্জের সাথে ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, ওরা অর্থ চেঞ্জ হচ্ছে। কিন্তু এরাবের চেঞ্জের কারণে আপনার ওয়ার্ডের অর্থ চেঞ্জ হচ্ছে না। আর হ্যাঁ, আর এরাবটা ডিপেন্ড করতেছে, তো এরাবটা কি আপনার দম্মা হবে নাকি কাসরা হবে নাকি ফাতহা হবে, এটা ডিপেন্ড করতেছে সেই ওয়ার্ডটা সেন্টেন্সে কোন পজিশনে আছে এটার উপর। এটা বুঝাইতে পারি? হ্যাঁ, এটা বুঝছি। আলহামদুলিল্লাহ। আর আর আমরা জটিলতা নাই যাই। তারপর হচ্ছে যে আপনার এই যে লাস্ট লেটার যদি দম্মা হয়, লাস্ট লেটারের উপর যদি দম্মা হয়, তখন সেটাকে আমরা বলতেছি আরবিতে, সেটাকে আমরা বলতেছি মারফু, অর্থাৎ অর্থাৎ জান্নাতুন। যেহেতু লাস্ট লেটারের উপর দম্মা আছে, এই জন্য আমরা বলবো কি এই ওয়ার্ডটা হচ্ছে যে কোন স্টেটে আছে? মারফু। যদি লাস্ট লেটারের উপর যদি ফাতহা থাকে, তখন সেটাকে আমরা বলতেছি মানসুব। অর্থাৎ আমরা বলি যে এই ওয়ার্ডটা কোন স্টেটে আছে বা কোন অবস্থায় আছে? মানসুব অবস্থায় আছে। মানে এ থেকে আমরা বুঝতে পারতেছি। কিন্তু আর আচ্ছা, শেষে যদি কাজটা থাকে, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো যে কি, সে ওয়ার্ডটা বা কালিমা মাজরুর স্টেটে আছে, মাজরুর। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা সেন্টেন্সে মারফু পজিশনে যদি কোনো একটা ওয়ার্ড আসে, মানে একটা সেন্টেন্সে ওই সাবজেক্ট অবজেক্ট, মনে করেন যে সাবজেক্ট অবজেক্ট বা অ্যাডভার্ব, মানে একটা পজিশন বলছি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এই ধরনের। এই যে সেন্টেন্সে মনে করেন যে সাবজেক্ট মারফু, সাবজেক্ট সবসময় মারফু হয়, ঠিক আছে, আর অবজেক্ট সবসময় মানসুব হয়, ঠিক আছে। তো তাহলে এই সেন্টেন্সের মারফু পজিশনে যখন একটা ওয়ার্ড আসবে, তখন আমরা ইজিলি আমরা বলতে পারবো যে যেহেতু ওয়ার্ডটা মারফু পজিশনে আছে, তার মানে ওয়ার্ডের শেষে দম্মা হবে, প্লাস বর্ণে দম্মা হবে। আবার দম্মা হলে, শাহাদ ভাই, দম্মা হলেই তো বুঝবো যে এটা মারফু। আর ফাতহা হইলে মানসুব, আর কাসরা হইলে মাজরুর। কিন্তু হ্যাঁ, আমাকে যদি বলা হয় মারফ সরি, লাস্টের সেন্টেন্স আপনি যেটা শেষ করেছিলেন যে মারফু বললে আমরা লাস্টে আছে নাকি ফার্স্টে আছে, এটা কিভাবে কিছু একটা বলেছিলেন আর কি। আচ্ছা, ওই মানে আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে আপনার যে কালিমা শেষে শেষ বর্ণটা সেটা দম্মা হবে, সেটা দম্মা হলে তো সেটাকে আমরা বলতেছি মারফু। ওয়ার্ডটাকে আমরা বলি কি? মারফু স্টেট, মারফু। ওয়ার্ডটাকে বলি আমরা মারফু। যদি ফাতা হয় সেটাকে আমরা বলি মানসুব, যদি কাসরা হয় সেটাকে বলি আমরা কি? মাজরুর। হ্যাঁ, আমরা বলতেছি যে ওয়ার্ডের শেষের বর্ণে যদি শেষের বর্ণে দম্মা হবে,
নাকি ফাতহা হবে নাকি কাসরা হবে, এটা ডিপেন্ড করতেছে সেই ওয়ার্ডটা একটা সেন্টেন্সে কোন পজিশনে আসছে সেটার উপর। তা সেটা কি সাবজেক্টের পজিশনে আসছে, সেটা কি হুম হুম অবজেক্টের পজিশনে আসছে, নাকি সেটা অ্যাডভার্বের পজিশনে আসছে। তো এই পজিশনের উপরে ডিপেন্ড করতেছে সেই যে আমার এটা ওয়ার্ডটা দম্মা হবে নাকি শেষে কাসরা হবে না ফাতহা হবে। ফাতহা হবে। যদি দম্মা হয় তাহলে সেটাকে আমরা বলছি মারফু, ফাতহা হলে মানসুব, কাসরা হলে মাজরুর। হুম এইটুক হুম পর্যন্ত আপনারা বুঝতে পারছি কিনা? হ্যাঁ এবার ক্লিয়ার, একটু বুঝেছি। আলহামদুলিল্লাহ। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে এখন কিভাবে একটা সেন্টেন্সে পজিশন অনুযায়ী কিভাবে আপনার দম্মা ফাতা কিভাবে আমরা ডিটারমাইন করব, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। কারণ সেটা আলোচনা হবে সেকশন 2 তে। আমরা কিন্তু এখন সেকশন 1 এ আছি। সেকশন 1 মানে হচ্ছে কালিমা, মানে শব্দ, শব্দের মধ্যে আছি। সেকশন 2 তে আলোচনা হ্যাঁ হবে সেন্টেন্স, অর্থাৎ এই যে কালিমাগুলো আমরা শিখছি, অর্থাৎ ইসম ফেইল হার, এই কালিমাগুলো আমরা শিখছি না। যেমন আমি যদি এখানে হুম 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 দেখাই, এই হ্যাঁ, আমরা এটা হচ্ছে সেকশন 1 বইয়ে, আমি মনে আছে কিনা, আমরা বলছি যে এই পুরো বইটাকে আমরা 7টা সেকশনে ভাগ করছি। তার মধ্যে আমরা হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। একটা একটা ওভারভিউ দিছিলাম কিনা একবার প্রথম ক্লাসে, একবার শুরু ক্লাসে হুম 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 আমরা বলছিলাম যে আমরা ফার্স্ট সেকশনে আছি, সেটা হচ্ছে ওয়ার্ডস, ইসম ফেইল হ্যাভ। মোটামুটি ইসমের চারটা চারিত্রিক বৈশিষ্ট্য আজকে আলহামদুলিল্লাহ করে আমরা এই এরাব এর মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি। ইসম আমরা আলহামদুলিল্লাহ চিনে গেছি। ঠিক আছে। ও আচ্ছা, এখানে হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইসলামের 4টা চারিত্রিক বৈশিষ্ট্য। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ছোট পরিসরে আমরা মোটামুটি ইসলামের 4টা বৈশিষ্ট্য আমরা জানতে পারছি। এবং আপনাকে বলে রাখি, প্রতিটা ইসমের এই 4টা বৈশিষ্ট্য মাস্ট থাকবে। এটা বেশিও থাকবে না, কমও থাকবে না। আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে কি, এবং এগুলো সবগুলো আমি শিখছি, মারাফা নাকারা, তারপরে মোজাক্কার মুয়ান্নাস, ওয়াহেদ তাসনিয়া জামুন, তারপর আজকে শিখছি এরাব, মারফু, মানসুব, মাজরুর। হুম হুম মারফু, মানসুব, তামজিদ কি আসো শুনতেছো? তামজিদ, তামজিদ মনে হয় নাই। পার্টিসিপেন্ট, না না, তামজিদ না নেই। নাই উনি নেই। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা। আচ্ছা তাইলে আমরা শব্দের শেষে, এখন আমরা এসএম চেনার আরেকটা উপায়ের মধ্যে হচ্ছে শব্দের শেষে তো আমরা আগে পড়ে আসছি যে আহ, যে তানবিন, তানবিন হইলে ওটা ইসম, ঠিক আছে। হুম, হুম। এখন তাইলে এরাবের মধ্যে এটাকে আবার ওইটাকে আমরা এরাবও বলতে পারি তাহলে, শব্দের শেষে যেহেতু আসতেছে। যেমন শব্দের শেষে তানউইন, এখন তানউইন যদি দম্মা দম্মা তাইন হয়, তাহলে যদি দুইটা দম্মা হয়, তাহলে আমরা তখন বলবো যে সেটার এরাব হচ্ছে কি মারফু। মানসুব, মারফু। মারফু মারফু। আর যদি হুম, দুইটা কাসরা হয়, তখন সেটাকে আমরা বলবো যে সেটা হচ্ছে যে মানসুব মাজরুর। আর যদি মাজরুর। দুইটা ফাতা হয়, তাহলে সেটাকে আমরা বলছি মানসুব। তো দম্মা হইলে মারফু, ফাতা হইলে মানসুব, কাসরা হইলে মাজরুর। অর্থাৎ হুম প্রতিটা ইসমের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য ডেফিনেটলি থাকবে। এখন আচ্ছা এটা মনে রাখার একটা কৌশল এখানে আমরা শিখছি, সেটা হচ্ছে ধরেন ডেফিনিট কে ডি দ্বারা যদি প্রকাশ করি, অ্যারাফ কে যদি আই দ্বারা যদি হুম প্রকাশ করি, নাম্বারকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি, জেন্ডারকে যদি জি দ্বারা প্রকাশ করি, তাহলে সংক্ষেপে মনে রাখার কৌশল হচ্ছে ডিং। তাহলে ইসমের বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য কয়টা? 4টা। আমরা সহজে এখন ডিং। মনে রাখতে পারবো ডিং। তাহলে আমাদের আর কোনো গোলমাল হবে না। ডি মানে হচ্ছে ডেফিনিট, ডেফিনিট, ডেফিনিট ইনডেফিনিট, এটা একটা বৈশিষ্ট্য। আই, আই মানে হচ্ছে অ্যারাব, অর্থাৎ মারফু, মানসুব, ও, মাজরুর, এটা একটা বৈশিষ্ট্য। এন হচ্ছে নাম্বার, নাম্বার মানে হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জামু, এটা একটা বৈশিষ্ট্য। জি, যেটা মানে হচ্ছে জেন্ডার, মানে হচ্ছে কি মোজাক্কার মুয়ান্নাস, এটা একটা বৈশিষ্ট্য। তো সহজে ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য হুম কি? ডিং। শেষ। হুম হুম তো আলহামদুলিল্লাহ আমরা নিজেরা আলহামদুলিল্লাহ আমরা সেকশন 1 কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। 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 আহ, এবং সেকশন 1 এ আমরা ইসমের চারিত্রিক বৈশিষ্ট্য ডিং করলাম। ফেল আলহামদুলিল্লাহ আমরা সরফে পড়তেছি। সেলফে আর পড়ছে হ্যাঁ। আর হারফও মোটামুটি চিনতে পারছি আর ফোন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে কিন্তু ফ্যামিলিয়ার হচ্ছি।
তার মানে এই কালিমা আমরা মনে করেন যে মোটামুটি আমরা একটা রাফ আইডিয়া কিন্তু পাচ্ছি। এই কালিমাগুলো ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব, বা এই কালিমাগুলো সেন্টেন্সে কিভাবে আসতেছে, কোন রুলস ফলো করতেছে, এগুলো আমরা আস্তে আস্তে সেকশন 2 তে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ সেন্টেন্স তো আপনার কালিমা নিয়ে গঠিত, এই জন্য প্রথমে আমরা কালিমাকে চিনলাম, কালিমার বৈশিষ্ট্যগুলো জানলাম। এখন এই কালিমার বৈশিষ্ট্য দিয়ে এই কালিমাগুলো কিভাবে সেন্টেন্সে আমরা কিভাবে কোন পজিশনে আমরা বসাবো, বা কোন রুলস ফলো হবে, হ্যাঁ, মারফু হবে নাকি মানসুব হবে মাজরুর হবে, এরকম অনেকগুলো রুলস নিয়ম কানুন, বা কিভাবে এই কালিমাগুলো একটা একটার সাথে লিঙ্কড হয়ে হয়ে সম্পর্কযুক্ত হয়, কিভাবে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট হচ্ছে, সেটা আমরা সেকশন 2 তে আস্তে আস্তে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে কালকের ক্লাসে আজকে যতটুকু পড়লাম আর কি, আজকে পর্যন্ত যতটুকু পড়লাম একদম কালেমার শুরু থেকে, কালকে একটা 10 মিনিটের রিক্যাপ দিয়ে দিয়েন, তাহলে আমরা মোটামুটি